যখন 1978 সনে নেত্রী ফিরেন নাই, আমরা যখন তরুণ রাজপথে দাঁড়িয়ে জিয়াউর রহমানের গাড়ি আটকে দিয়েছি মাননীয় স্পিকার, ফ্ল্যাগ নিয়ে জিয়াউর রহমানকে ঢুকতে দেয়নি নারায়ণগঞ্জে, ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম, পিঠের মধ্যে প্রচন্ড মার মারা হয়েছে, একটুখানিও ব্যথা পাই নাই, বরঞ্চ মজা পেয়েছিলাম কে বেশি মার খেয়েছি। শাহজিদ সহ আলিম সহ 19 জন মন্ত্রীকে নারায়ণগঞ্জে ঢুকতে দেয় নাই মাননীয় স্পিকার, মামলা খেয়েছি কিন্তু ভয় পাই নাই। কষ্ট লাগে আমরা যখন এই কাজটি করছি, এই ভদ্রলোক যিনি আমাদের কৃপায় টিকে আছেন, মুস্তাককে নিয়ে বড় চিন্তা হয়, মানুষ ভয় লাগে, মনে হয় কোথায় জানি কি একটা ষড়যন্ত্র হচ্ছে। কারণ এই ভদ্রলোক সেই দিন গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য যারা যারা সই করেছিল তার মধ্যে উনি অন্যতম। গোলাম আজমের মাননীয় সদস্য, প্লিজ প্লিজ সাইলেন্ট প্লিজ। মাননীয় সদস্য, আপনার বক্তব্য শুনে আমিও অভিভূত, কিন্তু আমার কাছে সময়ের কনস্ট্রেন্টনেস অবশ্যই আছে, এটা আপনি জানেন। টাইমটা লিমিট করে দেন, টাইমটা লিমিট করে দেন মাননীয় চিফ হুইপ। তারপরও সিরিয়াল ভঙ্গ করে আমি আপনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছি এই কথাগুলো শোনার জন্য। আপনি আর 5 মিনিট বলুন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আমার 10টা মিনিট দেন। জি থ্যাংক ইউ মাননীয় স্পিকার। 5 মিনিট বলেন। জি মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে কে এই ভদ্রলোক 78 সনে সই দিলেন, বইটার নাম কি? জামাতে ইসলামের থেকে প্রকাশিত বই গোলাম আজমের সংগ্রামী জীবন। গোলাম আজমের সংগ্রামী জীবন, ওই বইতে লেখা আছে যে উনি গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য সিগনেচার করেছিলেন, সিগনেচারের কপিও আছে সংগ্রাম পত্রিকায়। কে লোকটা? কে? উনি তো আমাদের মধ্যেই ঘোরাফেরা করেন, প্রগতিশীল সাজেন, আর এই সংসদের সংসদ সদস্যদেরকে মাদকের সম্রাট বানানোর চেষ্টা করছেন। ওনার নাম ইকবাল সোবহান চৌধুরী। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি প্রথমেই বলেছি আপনাকে ধন্যবাদ দেওয়ার যোগ্য কিনা। আই হ্যাভ, আজকে এখানে আমাদের কারো রাইট নাই, নোবডি, কেউ রাইট নাই মাননীয় স্পিকার, যে আমরা আমার পবিত্র নেত্রীর গায়ে 1 ফোঁটা ময়লা কলিমা লেপন করতে পারি। আমরা পারি না। যদি আমাদের মধ্যে কেউ কোনো একজন প্রকৃত অপরাধী হয়, আমার মনে হয় আমাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, আমাদের স্যাক করা উচিত, সংসদ থেকে বের করে দেওয়া উচিত। মাননীয় স্পিকার, আজকে আপনার কাছে আমি অ্যাপিল করি, বহু লেখা হয়েছে, 55 বয়স হয়ে গেছে মাননীয় স্পিকার, কয়দিন বাঁচবো জানি না, তবে এদের কাছে মাথা নত করার লোক আমি না। কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি মাননীয় স্পিকার, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সকালে কোরআন পড়ি, রাত্রে কোরআন পড়ি, তাহাজ্জুদ 17 বছর ধরে পড়ি, আল্লাহর রহমতে ছাড়ি নাই। আল্লাহর শুধু এইটাই নয়, ড্রাগ ডিলার খুনি তো বহু দূরে কথা মাননীয় স্পিকার, ইসলাম ধর্মে যা কিছু নিষেধ আছে তার একটাও যদি আমি সম্পৃক্ত থাকি, মাননীয় স্পিকার আপনাকে কথা দিচ্ছি, এই সংসদে দাঁড়িয়ে কানে ধরে গলায় জুতোর মালা দিয়ে বেরিয়ে যাবো মাননীয় স্পিকার। আর যদি প্রমাণ করতে না পারে তাহলে কি হবে? কিচ্ছু হবে না মাননীয় স্পিকার। ওদের সাহস বেড়ে গেছে, কারণ ওরা শেখ হাসিনাকে নিয়ে বলে কিচ্ছু হয় না, ওরা আল্লাহর রসুলকে নিয়ে বলে কিছু হয় না, ওরা আমার মন্ত্রীকে নিয়ে বলে কিছু হয় না, ওরা আমাদের দলীয় সংসদ সদস্যকে নিয়ে বলে কিছু হয় না। কেন? ওদের দেখা দেখি সেই দিন ভালো সম্পাদকও তো আছে মাননীয় স্পিকার, অনেক ভালো সম্পাদক আছে। একটা অনুষ্ঠানে জিজ্ঞেস করলাম যে আপনারাও কি ওদের মতো ফলো করছেন? আমাকে যে উত্তর দিয়েছে, আমার কাছে কোনো জবাব ছিল না। বলছে আপনার লজ্জা লাগে না? আমি কেন? কই কথা বলেন, বন্ধু বান্ধব মানুষ। বললো আপনার নেত্রী শেখ হাসিনা সাহসী মহিলা, সৎ সাহসী, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, জননেত্রী শেখ হাসিনা। উনি বলেছেন সংসদে দাঁড়িয়ে, আমি ডেইলি স্টার প্রথম আলো পড়ি না। আপনার নেতারা কিভাবে যে ডেইলি স্টারের জন্মদিনে কেক কাটে, সেই প্রশ্নের উত্তর আগে দেন। কিভাবে কাটে? আপনার কোন নেতা প্রথম আলো পাঠক ফোরামের নেতা হয় কিভাবে? আজকে চিন্তার বিষয় মাননীয় স্পিকার। শুনেছি কোন এক জায়গায় বসে ষড়যন্ত্র হয়েছে, 100 জন এমপির নাম ঠিক করা হয়েছে, সেই এমপিদের বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হবে, এমন সিচুয়েশন সৃষ্টি করা হবে যারা ভবিষ্যতে তাদের জন্য রাজনীতি করা কঠিন হয়ে যায়। মাননীয় স্পিকার, 164 ধারায় আপনি তো আমাদের কাছে জিজ্ঞেস করতে পারতেন। আমি বলি না সমালোচনা দরকার, দি প্রফেট অ্যাকিউজড, আল্লাহর রসুলকেই তো ছাড়া হয় নাই,
কোন রসুলকে ছাড়া নাই, আর আমরা তো সবচেয়ে পাপী বান্দা। লেখেন, কিন্তু আমাকেও বলার সুযোগ দেন। আমি তো 96তে পার্লামেন্টে ছিলাম মাননীয় স্পিকার। প্রথমেই কিন্তু অধিকার ক্ষুণ্ণ হলে আমি আপনার এবং চিফ হুইপ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, অধিকার ক্ষুণ্ণ হলে তাদেরকে আগে সে অধিকার ক্ষুণ্ণে 164-এ আমি যখন প্রস্তাব দিব ওইটা সমাপ্তি করে আপনার রুলিং দেওয়া দরকার। আপনি যদি রুলিং দেন, তাদেরকে যদি তলব করেন, তলব করে জিজ্ঞেস করেন যে আমার সংসদ সদস্যের বিরুদ্ধে তুমি যে লিখেছো তোমার প্রমাণ কি, প্রমাণ পেলে ব্যবস্থা নেন, আর যদি প্রমাণ না পান তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আইন করার সময় এসছে মাননীয় স্পিকার, আইন করেন। ওরা কিন্তু খেলায় নেমে গেছে, ওরা খেলায় নেমে গেছে। মাননীয় স্পিকার, কয়েকদিন আগে একটা পত্রিকা, আমাকে একটু সময় দিন, আজকে আপনার কাছে জোরহাত করে চাচ্ছি, আমি জোরহাত করে চাচ্ছি আপনার কাছে। আমি কয়েকদিন আগে একটা পত্রিকা, আপনি আমার বাবাকে চিনতেন মাননীয় স্পিকার, আমার বাবা, আমার বাড়িতে আওয়ামী লীগ তৈরি হয়েছে, আমার দাদা আমার বাবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশের সবচেয়ে ধনী পরিবারের মধ্যে একটা পরিবারের ছেলে আমরা। আমার দাদা নবাব হাবিবুল্লাহর জামানত বাজেয়াপ্ত করে এই ঢাকা বিভাগের এমপি। মাননীয় সদস্য, আপনি কতক্ষণ বললে শেষ করতে পারবেন? 5 মিনিট। আপনি, আমি আর 5 মিনিটের বেশি দিতে পারবো না, আমি দুঃখিত। জি জি, আপনি 5 মিনিট বলুন। জি জি, আচ্ছা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সে আমার পিতা, আমি তাকে সম্মান করি। সম্মান করি এই কারণে, উনি আমাদের জন্য কিছু রেখে যান নাই। 75 সনের 17 আগস্ট খন্দকার মোস্তাকের ফোন আসলো আমার বাড়িতে। আমার বাবা 4টা-5টা অস্ত্র নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন। বড় ভাই নাসিম ওসমান চলে গেছেন বইয়ের সমস্ত স্বর্ণ নিয়ে। সেই রাতে তার বিয়ে হয়েছিল, শেখ কামাল ভাই ছিলেন। সেইখান থেকে উঠে উনি যখন দেখেছিলেন বঙ্গবন্ধুকে মারা হয়েছে, উনি আমার মার সমস্ত গয়না, আমার ভাবির সমস্ত গয়না নিয়ে 50 জন ছেলে নিয়ে উনি বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধের জন্য বেরিয়ে চলে গেছেন। আমার বাবা 4টা-5টা বন্দুক নিয়ে চেষ্টা করছিলেন কিছু একটা করা যায় কিনা। 17 তারিখে রাত্রে বাসায় ফিরলেন, ফেরার সাথে সাথে একটা ফোন আসলো, ল্যান্ড ফোনে। ফোন আমি ধরেছিলাম, আমি ক্লাস 8-এর ছাত্র ছিলাম মাননীয় স্পিকার। ফোন ধরে বললাম হ্যালো। বলা হলো উপর থেকে খুনি খন্দকার মোস্তাক উনি কথা বলছেন। উনি আমার দাদার পয়সা লালিত পালিত হয়েছিলেন, আমাদের গ্রামের পাশেই তার বাড়ি। আমার মা, বললাম আব্বা মোস্তাক, আমার বাপ তখন ঘরে ঢুকেছেন মাত্র। আমার মা ফোনটা কেড়ে নিলেন, নিয়ে খন্দকার মোস্তাককে বললেন বলেন। বললো তুই করে বলতেন, বলছে যে আমার বাবার কথা বলছে, জোহা সাহেবকে বল, জোহাকে বলো যেভাবে বলছেন ঠিক সেটাই বলছি, আমার এখানে শপথ নিতে, আমি ওকে মন্ত্রী বানাবো। আমার মা উত্তর দিয়েছিল যে আপনাকে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আমার স্বামী যদি আপনার মন্ত্রী সভায় শপথ নেয় তাহলে প্রথমে আমি নিজেকে চেষ্টা করবো তাকে হত্যা করতে, আর যদি না পারি তাহলে নিজে আত্মহত্যা করবো। মানুষ